হ্যালো স্টুডেন্ট, আমি অনিমেষ স্যার। আমার চ্যানেল অনিমেষ স্যার কম্পিটিটিভ এক্সাম গুরু। বিশ্ব আজকে একটা নতুন সময় এসে দাঁড়িয়েছে। এখন 2026, আজকে যখন ভিডিও করছে যে 5 তারিখ, হ্যাপি নিউ ইয়ার বলতে যাব। এটা প্রথম ভিডিও আমার যেহেতু এই বছরে, কিন্তু যে সমস্ত ঘটনাগুলো ঘটলো সেটা সারা পৃথিবীকে কতটা হ্যাপি রাখবে সেটা চিন্তার বিষয়। প্রথম যে ঘটনাটা ঘটে গেছে, রিসেন্ট সবাই খবর কাগজ পড়ছে, ছাত্রছাত্রী তো অবশ্যই পড়ছো, সেটা হচ্ছে ইউএস লঞ্চড মিলিটারি অপারেশন এগেইনস্ট ভেনিজুয়েলা। তোমরা জানো ভেনিজুয়েলার যে প্রধান, তাকে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেছেন এবং তার ওয়াইফ সিলিও ফ্লোরেসকে তুলে নিয়ে গেছেন আমেরিকায়, এবং আমেরিকাই বলছে এখন ভেনিজুয়েলাকে চালাবে। এখন এর কারণ কি? আমি এই প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে আমি অন্য দুটো প্রসঙ্গ টেনে আনার চেষ্টা করছি, কারণ ঘটনাগুলো তোমরা এখন সম্প্রতি খবর কাগজে পড়ছো, কিন্তু আমাদের যদি অ্যানালিসিস করতে হয় এই ভূ রাজনৈতিক বিষয়, তাহলে প্রিভিয়াস বিষয়গুলোকে সঙ্গে নিয়ে যদি করি, তাহলে আমাদের অনেকটা জায়গা আমাদের ক্লিয়ার থাকবে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। যেহেতু আমরা আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, আমাদের মনে রাখতে হবে যে কোন কোন বিষয়ে কি কি প্রভাব ফেলেছিল বিগত দিনে এবং এখন কি প্রভাব ফেলতে পারে এবং কেন এরকম হচ্ছে। খবর কিন্তু সবসময় চলতে থাকবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে সেই বিশ্লেষণগুলো কিভাবে করলে আমরা পরীক্ষায় আনসার করতে পারবো। দুটো ঘটনা আমার কাছে খুব ইম্পর্টেন্ট লাগছে। একটা হচ্ছে 1962 সালে কিউবান মিসাইল ক্রাইসিস, যে কি হয়েছিল সে সময় একটু বলে দিচ্ছি। সে সময় রাশিয়ার সঙ্গে কিউবার একটা সম্পর্ক ছিল, কারণ কিউবা কমিউনিস্ট দেশ, এবং সে সময় রাশিয়ান যে তোমার বিভিন্ন ক্ষেত্রে তারা কি করছিল, যে তা কিউবার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল, এবং এটা খুব ভালোভাবে নেননি আমেরিকা। এবং তার ফল হয়েছিল কি, যে ওয়ার্ল্ড ওয়ার হয়ে যাওয়ার মতো একটা সম্ভাবনা তৈরি, সেখান থেকে বেরিয়ে আসে, অবশ্য পৃথিবী বেরিয়ে আসে। এবং সেটা মনে করা হয় যে 1962 সালে যে সে সময় রাশিয়ান মিসাইল ঠিক কিউবার কাছাকাছি ফিক্সড করার চেষ্টা করা হচ্ছিল, মানে আমেরিকাকে তাক করে অনেকটা। আমেরিকা সেটা আশঙ্কা প্রকাশ করে, তারাও কিন্তু প্রস্তুতি নিয়ে নেয়। তো সেই অবস্থা একটা কোল্ড ওয়ার সিচুয়েশন, যেটা আমরা পড়েছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে কোল্ড ওয়ার সিচুয়েশন থেকে পরবর্তীকালে এই ধরনের সিচুয়েশন তৈরি হয়। আরেকটা ঘটনা যেটা হচ্ছে ভিয়েতনাম ওয়ার। ভিয়েতনাম ওয়ারটা 1955 সালে শুরু হয়, 1975 সাল অব্দি চলে। সেখানে আমেরিকার ইনভলভমেন্ট ছিল, এবং সেখানে তারা কমব্যাট ট্রুপস নামিয়ে দেশ জয় করার চেষ্টা করছিল। কিন্তু মনে রাখতে হবে যে সে সময় কিন্তু তারা জিতে উঠতে পারেনি তাদের, কারণ ভিয়েতনামের যে গরিলা ওয়ারফেয়ারের মধ্যে দিয়ে তারা কিন্তু আমেরিকান সোলজারদের ফোর্সকে শেষ পর্যন্ত তারা পিছু হটতে বাধ্য হয়, তারা ফিরে যায় দেশে। এবং এরপরে আমরা ইরাকের সমস্যা দেখেছি, আফগানিস্তানের সমস্যা দেখেছি। কিন্তু আফগানিস্তান ইরাকের যেখানে কিন্তু তারা পুরোপুরি সেই দেশের বিরুদ্ধে যুদ্ধে নেমে গিয়েছিল এবং সেখানে নিজেরা সরকার চেঞ্জ করেছিল ইরাকে, কিন্তু এখানে কিন্তু এখন পর্যন্ত সেরকম কিছু ঘটনা ঘটেনি। এই যে 3-4টে ঘটনা বললাম, এগুলো কিন্তু আবার আমাদের আরেকবার দেখে নিতে হবে, কারণ এই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে কার সঙ্গে সম্পর্ক কি সেগুলো কিন্তু আসতে পারে। এবার দেখে নিই যে বর্তমানে কি ঘটলো, এরকম হলো বা কেন। আমি বিষয়টা যেহেতু সবাই জানে যে এখন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার ওয়াইফ সিলিয়া ফ্লোরেসকে নিয়ে চলে গেছে, তাই তাদেরকে সরিয়ে দিয়ে কিভাবে সমস্যাকে অন্যদিকে নিয়ে যাওয়া যায় সেই দিকে হয়তো আমেরিকান প্রেসিডেন্ট ভাবছে। তবে এখন কি হয়েছে, কেন নিয়ে গেছে, তার মূল কারণ হচ্ছে ড্রাগ ট্রাফিকিং। একদিকে ড্রাগ ট্রাফিকিং এবং নার্কো টেরোরিজম, যেটা তারা বলছে, ইউএক্স যেটা এক্সপ্লেন করেছে যে ড্রাগ ট্রাফিকিং এবং নার্কো টেরোরিজম এটা হচ্ছে প্রধান কারণ। আর তার সঙ্গে হচ্ছে বহু মানুষকে নাকি তারা ভেনিজুয়েলা থেকে পাঠিয়ে দিচ্ছে আমেরিকায় তাদের সীমান্ত দিয়ে। মোটামুটি 80 লক্ষ মানুষের মতো কিন্তু তাদের ওখানে নাকি ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই সমস্যা কিন্তু প্রচন্ড গুরুতর, যার ফলে আমেরিকা চাইছে যে এই সরকারকে সরিয়ে দিতে। এখন ব্যাপার হলো যে এই দক্ষিণ আমেরিকা খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্র। দক্ষিণ আমেরিকা কিন্তু বহু দেশ রয়েছে যারা কিন্তু কমিউনিস্ট শাসন করে, এবং এখানে দেখতে হবে যে পার্টি ভেনিজুয়েলা সরকার চালাচ্ছে সেটা হচ্ছে পিএসইউভি। সেটা কি? পার্টিডো সোশ্যালিস্টা ইউনিডো ডি ভেনিজুয়েলা, যেটা বলা হয় ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অফ ভেনিজুয়েলা।
ফাউন্ডার কি হুগো চ্যাভেজ। এখন তিনি মোটামুটি 2013 সাল অব্দি ছিলেন। 2013 সালের পর থেকে এই নিকোলাস মাদুরো তিনি কিন্তু এলেন। তার মানে কি, এটা কমিউনিস্ট শাসন। তারপর আমরা দেখেছি যে কিউবা যেটা, সেটাও কমিউনিস্ট শাসন। তো এই দক্ষিণ আমেরিকার এই কমিউনিস্ট শাসনকে কিন্তু পুঁজিবাদী দেশ আমেরিকা কিছুতেই পছন্দ করে না। তারা তাদের মতো সমাজ চালাতে চায়, দেশকে চালাতে চায়, এবং সমাজতন্ত্রের যারা ধারক বাহক তারা তো তাদের কমিউনিস্ট শাসনের সঙ্গে অন্য দেশের সঙ্গে যোগাযোগ রাখবেই। তাই এই দেশগুলোর সঙ্গে চীন এবং রাশিয়ার সম্পর্ক রয়েছে, এবং চীনও এদের দেশে যথেষ্ট পরিমাণে এক সূত্রে কাজ করে থাকে। তাই এই ক্ষেত্রে কিন্তু চীন প্রতিবাদ জানাতে শুরু করেছে। এখন সত্যি কি এই ড্রাগ ট্রাফিকিং, মানে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী যে তারা নাকি ড্রাগ পাচার করে এবং ড্রাগ পাচার করতে সাহায্য করে, একটা রুট লাইনও রয়েছে যেখান থেকে তারা ড্রাগ পাচার করছে আর তাদের দেশে মানুষ ঢুকিয়ে দিচ্ছে। তৃতীয় যে কারণটি গুরুত্বপূর্ণ, বিশেষজ্ঞরা যেটা মনে করছেন যে অন্যান্য দেশ যেটা আমেরিকার মোটামুটি পছন্দ করে না, যাদের তাদের সঙ্গে ব্যবসাও করতে হয়, কথাও বলতে হয়, সেটা হচ্ছে চীন আর রাশিয়া। তাদের সঙ্গে কিন্তু ভেনিজুয়েলার সম্পর্ক রয়েছে। এই যে কিউবার কথা বললাম, কিউবা সঙ্গে কিন্তু ভেনিজুয়েলার সম্পর্ক রয়েছে। মানে ভেনিজুয়েলার যে তেল, যেটা আমি আলোচনা করব, সেটা কিন্তু কিউবাকে তারা দিয়ে থাকে। এখন ঘটনা হচ্ছে এটা কি ধরনের, কেন এই সমস্যাটা শুধু ড্রাগ ট্রাফিকিং এর উপরে ভিত্তি করেই কি এইভাবে তুলে নিয়ে গেল? মনে হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন যে তেল এটার প্রধান কারণ। এটাও সংবাদপত্রে এখন মোটামুটি প্রকাশিত হয়েছে, তোমরা দেখলে পড়লেই বুঝতে পারবে। কিন্তু এর মূল কারণ কি? এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই যে তেলের কথা বলছি, যে কোশ্চেনটা আসতে পারে, সারা পৃথিবীতে তেল কিন্তু সব থেকে বেশি রিজার্ভ রয়েছে ভেনিজুয়েলার কাছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পয়েন্ট। কারণ তেলের যে বাজার, আমরা জানি সারা পৃথিবীতে তেলের চাহিদা বর্তমান, তো তেলের সব থেকে রিজার্ভ 303 বিলিয়ন ব্যারেলস থাকলেও তারা কিন্তু সেটাকে ঠিক রিফাইন করে প্রোডাকশনের দিক দিয়ে কিন্তু সেইভাবে পিছিয়ে, মানে জিনিসপত্র সবই আছে কিন্তু সেটাকে কিন্তু সেইভাবে তারা উত্তোলন করে রিফাইনিং করে বিক্রি করার ক্ষেত্রে অনেক পিছিয়ে। কেন? কারণ প্রথমে দেখে নি যে অয়েল যে রিজার্ভ, সেটা প্রথম হচ্ছে ভেনিজুয়েলার, তারপর হচ্ছে সৌদি আরব এবং ইরান, কানাডা, ইরাক। হ্যাঁ, তো এটা হচ্ছে অয়েল রিজার্ভের ক্ষেত্রে। কিন্তু মনে রাখা প্রয়োজন যে অয়েল রিজার্ভের ক্ষেত্রে তারা প্রথমে থাকলেও অয়েল প্রোডাকশনের ক্ষেত্রে, উৎপাদনের ক্ষেত্রে কিন্তু সেই জায়গায় নেই, উত্তোলনের ক্ষেত্রে সেই জায়গায় নেই। সেখানে কিন্তু ইউনাইটেড স্টেটস মানে ইউএসএ রয়েছে প্রথমে। প্রতিদিন তারা কিন্তু অনেক বেশি তেল উত্তোলন করে থাকে। তারপরে সৌদি আরবিয়া, রাশিয়া, কানাডা এবং চায়না। আবার রিফাইনিং এর ক্ষেত্রে যদি দেখি, সেখানে হচ্ছে চায়না, ইউনাইটেড স্টেটস এবং রাশিয়া, এরা রয়েছে। তার মানে কি, যে আমরা যদি মনে করি যে এতটা রিজার্ভ থাকা সত্ত্বেও তারা সেভাবে কাজ করতে, উত্তোলন করে সেটাকে রিফাইনিং করে করতে পারছে না কেন? এইদিকে তারা কিন্তু অনেকটা পিছিয়ে। এই জায়গাটা কিন্তু অন্য অন্য দেশ হাত দেওয়ার চেষ্টা করছে। আর যেহেতু দক্ষিণ আমেরিকার দেশ, এই জায়গাটা কোন জায়গাটা, ভেনিজুয়েলা হচ্ছে একদম মানে উত্তর আমেরিকার তলায়, এবং তার পাশে রয়েছে ক্যারিবিয়ান সি, এবং ক্যারিবিয়ান সি এবং তার আশেপাশের দেশগুলো কিন্তু ভালো করে নজরে রাখতে হবে। দেশগুলো এখানে করে দিয়েছি, কলম্বিয়া, ব্রাজিল এবং গুয়ানা, এই দেশগুলি কিন্তু তাদের পাশে রয়েছে। তার মানে কি, এই দক্ষিণ আমেরিকার দেশগুলোর উপরে কিন্তু নজর রয়েছে উত্তরের ইউএসএর, আমেরিকার। তারা চাইছে এই দেশগুলোকে কবজায় নিয়েছে, বিশেষ করে ভেনিজুয়েলাকে, এবং এরপরেও কিন্তু অন্যান্য দেশগুলোর প্রতি কিন্তু আক্রমণ হতে পারে, যেমন কলম্বিয়া, আবার কিউবার কথা বললাম। কারণ এদের কিন্তু ভালো নজরে দেখছে না আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহলে এই যে অবস্থান, এই তেলের যে ভান্ডার, এই ভান্ডারটা তারা এখন দখল করতে চায়। কারণ আমেরিকার কিন্তু তেলের রিজার্ভ কিন্তু সে পরিমাণে নেই যেটা তারা দাবি করে। মানে রিজার্ভ কিন্তু অন্যান্য জায়গায় বেশি আছে, কিন্তু তাদের তো প্রোডাকশন করতে হবে, অন্য জায়গা থেকে তেল তুলে আনতে হবে, বা সেটাকে অন্য জায়গায় এক্সপোর্ট করবে। চীনটা কিন্তু টোটালি একটা বাণিজ্যিক, এবং সেই দিকে নজর রেখে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এটাকে করেছে। এবং এই ক্ষেত্রে লক্ষণীয় যে এখন ভেনিজুয়েলায় কি হচ্ছে, ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট যিনি রয়েছেন, মানে ডেলসি রড্রিগেজ কে, তাকে কিন্তু সেখানকার সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তুমি এবার এখানকার দেশ চালাবে। তিনি মাদুরোকেই প্রেসিডেন্ট হিসেবে মানছেন, কিন্তু তিনি এখন ইন্টারিম গভর্নমেন্ট চালাচ্ছেন। এবং এর যে অপোজিশন লিডার, বিরোধী নেত্রী, যিনি 2025 সালে নোবেল পিস প্রাইজ পেয়েছেন, এই মারিয়া কোরিনা মাচাদো,
হ্যাঁ, এই মারিয়া কর্নিয়া মাচাদো কিন্তু মানে ইনি বারবার করে এই মাদুরো সরকারের বিরোধিতা করছিলেন, বলছিলেন যে তিনি একনায়কতন্ত্র চালাচ্ছেন এবং তার জন্যই দেশের এই পরিস্থিতি, এবং আমেরিকা তারপর হুমকি দিচ্ছেন। মানে অনেকটা তার সঙ্গে আমেরিকার সম্পর্ক আছেই ধরে নেওয়া যেতে পারে, এবং আগামী দিনে তিনিও প্রধান হতে চান। কিন্তু আমেরিকা বলছেন তাদের শাস্তি দেশে গিয়ে দেবেন, মানে মাদুরোর শাস্তি তার দেশের নিয়মে আইনে হবে, এবং এটাকে এই গভর্নমেন্টকে রান করাতে চান, মানে এই গভর্নমেন্টকে তিনিই চালাতে চান। এখন সেটা ভেনিজুয়েলার দেশের মানুষ মানবে কি মানবে না সেটা পরের কথা, বা এখন যে ভাইস প্রেসিডেন্ট এই ডেলসি, তার অবস্থা কি হবে সেটাও এখন পরের কথা। কিন্তু মানুষ তো মানবে না, অন্য দেশ বিরোধিতা শুরু করেছে, যাদের সঙ্গে সম্পর্ক তারাও বিরোধিতা শুরু করেছে, যেরকম চীনও বিরোধিতা শুরু করেছে, রাশিয়া বিরোধিতা শুরু করছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আবার কি সেই ভিয়েতনাম হয়ে যাবে? আবার কি এখানে সেই গেরিলা ওয়ারফেয়ার শুরু হবে, যে তারা যদি সৈন্য নামায় তাদের এগেনস্টে কি হবে? কারণ যেভাবে তুলে আনা হয়েছে সেটা কিন্তু বলা যেতে পারে যে আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে সঠিক নয়। আমাদের রাষ্ট্রপুঞ্জের যে আইন রয়েছে সেখানে কিন্তু এইভাবে কোনো দেশের প্রধানকে তুলে আনা যায় না। তাই এই বিষয়গুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ। অয়েল রিজার্ভ, অয়েল প্রোডাকশন এবং অয়েল রিফাইনিং যারা করছেন সেই তথ্যগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কারা কারা পজিশনে এসছেন, এবং এই অপোজিশন লিডার নোবেল পিস প্রাইজ তিনি 2025 সালেই পেয়েছেন। হ্যাঁ, কেন পেয়েছেন? যে তিনি সমাজ পরিবর্তনের কথা বলেন, ডিক্টেটরশিপের এগেনস্টে কথা বলেন, এবং সেই জন্য তিনি পিস প্রাইজ পেয়েছেন, শান্তি পুরস্কার পেয়েছেন। এই মারিয়া করিনা মাচাদো, এবং তার ভূমিকা যে খুব ইতিবাচক লাগছে সারা বিশ্ববাসীর কাছে তাও নয়, তো বিষয়টা কিন্তু চিন্তার রয়েছে। তাই ছাত্রছাত্রী বিষয়টাকে গুরুত্ব দিয়ে পড়ো, এবং আরো তথ্য যেগুলো আসবে আগামী দিনে সেগুলোর উপর নজর রাখতে হবে। ভালো থেকো, চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো।